নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বলা যেতে পারে টার্ম টুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে প্রশ্ন হবেই এমন একটি কবিতা হলো এই জীবন। আমি এই কবিতাটির সম্পর্কে কেন শুরু থেকেই বা আমার আলোচনার শুরু থেকেই কেন এতটা গুরুত্ব দিচ্ছি তা একটি বিশেষ উপযোগিতা নিয়ে রয়েছে। সেটা এই কারণে যে জন্মভূমি আজ এই কবিতাটিকে পড়াতে গেলে এই কবিতার যে ভাবনা ধারণা, সেই ভাবনা ধারণা তোমাদের পরবর্তী পর্বে বা পরবর্তী ক্লাসে দু একটি কবিতার সঙ্গে অনেকটাই মিলে যায়। তো এখানে জন্মভূমি আজ কবিতার যিনি কবি, তো সেই জন্মভূমি আজ কবিতার কবির যে বিষয় আমাদেরকে এখানে দেখতে হবে সেটা হচ্ছে কি, এই কারণে যে আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে যে কোনো সাহিত্যে যে পর্বই হোক না কেন তার আলোচনাটা শুরু করতে হয় সব সময় নাম থেকে। কেন নাম থেকে? আজকে এই কবিতা পড়াতে গিয়েও ঠিক তেমনই হচ্ছে কি, আমি জন্মভূমি আর আজ এই শব্দ দুটো কি তাৎপর্য রয়েছে সেই সম্পর্কে বলছি। মনে করো জন্মভূমি শব্দটাই যদি হচ্ছে এই কবিতার নাম হতো, তাহলে হচ্ছে কি যে জন্মভূমি একটা হচ্ছে কি যে কোনো বিশেষ কবি বা কোনো বিশেষ ব্যক্তির একটা নির্দিষ্ট যে জন্মস্থান, সেই জন্মস্থানকে নির্দেশ করা হচ্ছে, যেখানে হচ্ছে কি কোনো সময়ের উল্লেখ বা কোনো সময়কে সরাসরিভাবে বলা হচ্ছে না। কিন্তু এই আজ শব্দটা যখন এর সঙ্গে যুক্ত হয়েছে, তখন এই শব্দটা হচ্ছে কি যে জন্মভূমি আর আজ, অর্থাৎ জন্মভূমি আর আজ এই দুটো কিন্তু সম্পূর্ণভাবে পরস্পরের পরিপূরক হয়ে গেছে। কিভাবে? এখানে বোঝার চেষ্টা করো। আজ থেকে যদি হচ্ছে 100 বছর আগে জন্মভূমি বোঝাতো, তাহলে মনে করো যে আমরা ভারতবর্ষে রয়েছি, তো ভারতবর্ষ আমাদের জন্মভূমি, এরকম একটা হচ্ছে অর্থ প্রকাশ করছে। কিন্তু এই আজ শব্দটা দেওয়ার ফলে আজ শব্দটা হচ্ছে কি, আজ শব্দটা সম্পূর্ণভাবে কি করছে, সম্পূর্ণভাবে সময়ের উপর গুরুত্ব দিচ্ছে। সম্পূর্ণভাবে সময়ের উপর গুরুত্ব দিচ্ছে। কেন? কারণ এই আজ মানে কি, আজ বলতে 100 বছর আগে জন্মভূমির কি অবস্থা ছিল সেটাও যেমন বোঝাচ্ছে। মনে করো 100 বছর পরে আজকে আমরা যখন হচ্ছে এই কবিতাটা পড়ছি, তো আমরা হচ্ছে জন্মভূমি আজ বলতে আমরা আমাদের জন্মভূমির কোন অবস্থাটা বুঝতে পারছি, বা আমরা এই জন্মভূমিতে থেকে কোন পরিস্থিতির সঙ্গে পরিচিত হচ্ছি, সেই দিকটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ কি, এই জন্য হচ্ছে এই জন্মভূমি আজ কবিতাটি হচ্ছে কি, জন্মভূমি আজ কবিতাটি সম্পূর্ণভাবে হচ্ছে কি, সম্পূর্ণভাবে একটা সময়কে নির্দেশ করছে এমন একটি কবিতা। তাহলে এবার দেখো, আমি প্রথমেই কবির সম্পর্কে কিছু কথা বলবো। যে কবির নাম হচ্ছে কি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা বানানটা খেয়াল করবে, কবির নাম হচ্ছে কি, কবির নাম হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কবির নাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
কবির নাম হচ্ছে কি? কবির নাম হলো বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1920 সালে এবং বাংলাদেশের সেই সময়কার ঢাকা জেলার বিক্রমপুর, কলকাতার রিপন কলেজ এবং পরে কলকাতার রিপন স্কুল এবং পরে হচ্ছে কি রিপন কলেজ থেকে তিনি তার পড়াশুনো শেষ করেছেন। প্রথম জীবনে অনুশীলন দলের সঙ্গে যুক্ত ছিলেন। এই অনুশীলন দল আসলে কি? অনুশীলন সমিতি, যুগান্তর দল, এগুলো হচ্ছে কি ভারতবর্ষের যে সময় হচ্ছে কি যে মুভমেন্ট, অর্থাৎ হচ্ছে কি যে বিভিন্ন রকম হচ্ছে কি ব্রিটিশ বিরোধী আন্দোলন যেগুলো চলছিল সেই সময় দাঁড়িয়ে হচ্ছে তিনি হচ্ছে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বামপন্থী দলের সঙ্গে যুক্ত হন। অসহায় মানুষের কথা তার কবিতার বিষয়বস্তু। বামপন্থী মানে হচ্ছে কি? বামপন্থী মানে হচ্ছে মার্কসিজম, মানে হচ্ছে কি কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, অর্থাৎ সিপিআইএম। তো যারা হচ্ছে সাম্যবাদের কথা বলে, অর্থাৎ যারা কিসের কথা বলে? সাম্যবাদী ভাবনা, অর্থাৎ সাম্যবাদী মানে হচ্ছে সাম্যবাদী ভাবনা, অর্থাৎ ইকুয়ালিটি। সাম্যবাদী ভাবনা শব্দের অর্থ হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ সমাজে সকলে সমানভাবে সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। এখানে কেউ হচ্ছে যে প্রচুর অর্থের মালিক হয়ে স্বাভাবিকভাবে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে চলবে, এমনটা কখনো সাম্যবাদ বলে না। তো এবার এই কবিতার মধ্যেও ঠিক আমরা তেমনই কিছু ভাবনা পাবো। তারপর কি রয়েছে? মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে তিনি কবিতা লিখে প্রতিবাদ জানিয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল প্রবজ্যুত, রানুর জন্য, উলুখড়ের কবিতা, লক্ষিন্দর, জাতক, সভা ভেঙে গেল, রাস্তায় যে হেঁটে যায়, মানুষ খেকো বাঘেরা বড় লাফায়, এই জন্মভূমি। তাহলে যে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই জাতীয় কবিতার নামগুলো শুনে, কাব্যগ্রন্থের নামগুলো শুনে আশা করি বুঝতে পেরেছো যেখানে হচ্ছে কি প্রভূত পরিমাণে সমাজের যে একটা ব্যাপক সংখ্যক গণদেবতা, অর্থাৎ কি সমাজে যেসব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ অসহায়, শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের সংখ্যা যেখানে বেশি, সেই সব অবহেলিত মানুষদের কথাই তিনি তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। আর আরেকটি বিষয়, জন্মভূমি আজ কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ জন্মভূমি। এই জন্মভূমি অর্থাৎ কি যে কবির লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে এই জন্মভূমি, জন্মভূমি, ঠিক আছে। যে কবির লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ, তোমরা দেখো ওখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা জন্মভূমি আজ কবিতাটি রয়েছে। তো পুরো নামটা আসলে জন্মভূমি আজ, আর এটি নেওয়া হয়েছে এই জন্মভূমি, অর্থাৎ কি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ এই জন্মভূমি। উৎস কাব্যের নাম কি? উৎস কাব্যের নাম হলো উৎস কাব্য এই জন্মভূমি। এই জন্মভূমি। তাহলে যে স্বাভাবিকভাবে এখান থেকে তোমরা বুঝে নিতে পারছো যে এই জন্মভূমি আসলে কি? আসলে হচ্ছে জন্মভূমি আজ কবিতার মধ্যে কবি হচ্ছে বর্তমান সময়, বা বর্তমান বলতে যে শুধুমাত্র হচ্ছে আমাদের আজকে কালকের সময় সেটা নয়, ঠিক আছে, যে কি কয়েক দশক ধরে, দশক মানে হচ্ছে কি, দশক মানে হচ্ছে 10 বছর সময়কে বোঝানো হয়। তো কয়েক দশক ধরে আমাদের জীবনযাত্রা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে, সেই কঠিন পরিস্থিতির কথাই হচ্ছে এখানে কবি বলতে চেয়েছেন। তাহলে দেখো আমি
আমি প্রথমে একবার কবিতাটিকে পড়ব, তারপরে হচ্ছে কি তারপরে তার স্বাভাবিক আলোচনায় আমি আসব। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তো এই হচ্ছে কি আমাদের পুরো কবিতাটি। তো এখানে কবিতার মধ্যে স্বাভাবিকভাবে কবি আসলে কি যে শব্দগুলো ব্যবহার করেছেন, একবার মাটির দিকে তাকাও, এখানে মাটি বলতে কি শুধু ল্যান্ডকে বোঝাচ্ছে সেটা নয়। অর্থাৎ কবি এখানে যে মাটি বলেছে, এই মাটি শব্দটি আসলে কি, মাটি হচ্ছে সমাজের প্রচুর সংখ্যক অসহায় মানুষের কথা। অর্থাৎ কি এখানে মাটি তাহলে কি, এখানে মাটি হচ্ছে সমাজের প্রচুর সংখ্যক অসহায় মানুষের কথা। তাহলে একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। দেখো তার পরের লাইনে কবি বলেছেন একবার মানুষের দিকে। তার মানে কি, মানুষ বলতে কারা? মানুষ বলতে যাদেরকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন গণদেবতা। অর্থাৎ কি যে মানুষগুলো হচ্ছে কি, যে মানুষগুলো হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনযাত্রাকে সচল সরল স্বাভাবিক রাখার জন্য উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন, সেই মানুষগুলির কথা। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। এখানে হচ্ছে কি এখনো রাত শেষ হয়নি, রাত অন্ধকার এই শব্দগুলোরও হচ্ছে এখানে বিশেষ তাৎপর্য রয়েছে। অর্থাৎ কি যে রাত এখনো শেষ হয়নি বলতে কবি কি বুঝিয়েছে, রাত এখনো শেষ হয়নি বলতে রাত বা অন্ধকার এখানে কিসের ইঙ্গিত দিচ্ছে? রাত হচ্ছে রাত, অন্ধকার এই শব্দগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এই শব্দগুলো হচ্ছে কঠিন সময়, কঠিন সময় বা জীবনের ভয়াবহ অবস্থা। কঠিন সময় বা জীবনের ভয়াবহ অবস্থাকে কবি এখানে বুঝিয়েছেন। অর্থাৎ যেটাকে মবি ডিক তার বিখ্যাত একটা নভেল রয়েছে যার নাম হচ্ছে হার্ড টাইম। তো সেই কঠিন সময় মানে যে সময়কে আমাদের স্বাভাবিক জীবনে গ্রহণ করা খুব কঠিন, সেই সময়। তাহলে অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ। ভয়ঙ্কর কালো আকাশ বলতে কি কোন অবস্থা? ভয়ঙ্কর কালো আকাশ মানে যা জীবনের জন্য উপযোগী নয়, অর্থাৎ কি অনুপযোগী একটা অবস্থা। তাহলে কি বলেছে? মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। অর্থাৎ কি বাঘ আসলে কি, এখানে বাঘ আসলে বাঘ শব্দটা হচ্ছে কি বোঝাচ্ছে কবি? বাঘ আসলে হচ্ছে কি, আসলে হচ্ছে
সামনে ভয়াবহ বিপদ, সামনে ভয়াবহ বিপদ। এই বিপদটাকে হচ্ছে কি এখানে কবি বলতে চেয়েছেন যে সামনে ভয়াবহ বিপদ, এই বিপদের অবস্থায় হচ্ছে এখানে কবি বোঝাতে চেয়েছেন। তাহলে সেটা কি, যে মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। অর্থাৎ যে মাথার ওপর, কেন আজকে এটা মনে রাখবে যে স্বাভাবিকভাবে হচ্ছে কি, স্বাভাবিকভাবে তোমার ওপরে যদি হচ্ছে কি, তোমাদের ওপরে যদি হচ্ছে কেউ কখনো হচ্ছে চোখ রাঙাতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে কি একটা সঠিক বা সুস্থ পরিস্থিতি থাকে কখনো, যে কি সঠিক সুস্থ পরিস্থিতি থাকে না। অর্থাৎ কি, যে সব সময় হচ্ছে চোখ রাঙাচ্ছে, অর্থাৎ কি চোখ রাঙানোর ফলে কি হচ্ছে, চোখ রাঙানোর ফলে যাদের ওপর চোখ রাঙাচ্ছে তারা হচ্ছে কি, তারা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারছে না। তো সেই হচ্ছে বাঘ আসলে কি, বাঘ আসলে হচ্ছে ভয়াবহ বিপদের চিহ্ন বা ভয়াবহ বিপদের ইঙ্গিত। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। কোন পাথরটা? তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। এই পাথর মানে হচ্ছে কি, পাথর মানে হচ্ছে এই বিপদ। পাথর মানে আসলে হচ্ছে কি, পাথর শব্দটাও কিন্তু হচ্ছে কি, পাথর শব্দটা হচ্ছে অসহনীয় বিপদকে নির্দেশ করছে। পাথর, এই পাথর শব্দটা হচ্ছে কি অসহনীয় পাথর শব্দটা হচ্ছে কি অসহনীয় বিপদের নির্দেশক। অর্থাৎ যে পাথর, যে পাথরটা হচ্ছে কি যাকে সহ্য করা যায় না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো পাথরটাকে সরিয়ে দাও। আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাও না। তার মানে কি, আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও। এর দ্বারা কি বোঝাচ্ছেন কবি? এর দ্বারা কবি বোঝাচ্ছেন যে তোমাদেরকে ভয় দেখাচ্ছে তাদেরকে কি করতে, প্রতিহত করতে। অর্থাৎ কি, কাউকে যদি হচ্ছে অতিরিক্ত ভয় পাওয়া যায় তাহলে সে একটা সময় কি করে, সে একটা সময় তাহলে চেপে বসে। অর্থাৎ তার মানে যে তাকে হচ্ছে কি, তাকে উপড়ে ফেলতে হবে। তাহলে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। তার মানে মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। তাহলে কবি আসলে এখানে কি বলতে চাইছেন? মানুষ এখানে কি কবির মতে, মানুষ হচ্ছে কবির মতে সর্বশক্তি, মানুষ হচ্ছে কবির মতে সর্বশক্তিমান। অর্থাৎ যে মানুষের হাতেই রয়েছে জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কঠোর ক্ষমতা, যার দ্বারা হচ্ছে কি সে সব কিছু করতে পারে। তাহলে কবি এখানে বলতে চাইছেন মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। অর্থাৎ কি, তোমার স্বদেশকে সবসময় নিয়ন্ত্রণ করতে হবে কার? মানুষকে। অর্থাৎ কি, মানুষই হচ্ছে কবি হিসেবে সব কিছু করতে পারে। অর্থাৎ যে কি নিজের পরিবেশ পরিস্থিতি যাবতীয় ভাবনাকে সর্বদা হচ্ছে কি, সর্বদা নিজের হাতের মধ্যে রেখে তাকে উপযুক্ততা দেওয়া কাজ হচ্ছে কার? মানুষের। তাহলে কবি এখানে সেটাই বলতে চাইছেন, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। কেন স্বদেশ মরুভূমি হবে? এই স্বদেশের যে মানুষগুলি, এই স্বদেশের মানুষগুলি যাতে কখনো তার দেশ মাতার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। কিভাবে সেটা বজায় থাকবে? কবি এখানে কি বলতে চাইছেন? কবি স্বদেশের মানে নিজের দেশের, স্বদেশের মানুষকে, স্বদেশের মানুষকে দেশের সঙ্গে
কবি এখানে স্বদেশের মানুষকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বারণ করেছেন। অর্থাৎ কেন? আমরা জানি যে ভারতবর্ষে যে সময় ইংরেজরা শাসন করছিলেন, তো সেই সময় ইংরেজদের শাসনটা কেন এত সহজ হয়েছিল? তার কারণ হচ্ছে কি, ইংরেজদের পক্ষ নিয়ে নিজের দেশের উপরেই হচ্ছে কি, নিজের দেশের উপরেই পরাধীনতার শিকল পরিয়ে দিয়েছিল কি কিছু ভারতীয়। অর্থাৎ কি, ইংরেজদেরকে শাসন করতে সাহায্য করেছিল কারা? অনেক ভারতীয়, যারা হচ্ছে কি ইংরেজদের হয়ে, ইংরেজদের হচ্ছে কি অধীনে, ইংরেজদের দাসত্বে তারা কাজ করত। তো সেই জন্য হচ্ছে কি কবি কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন আমাদের দেশবাসীকে কি করতে হবে? আমাদের দেশবাসীকে কখনো হচ্ছে কি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। অর্থাৎ কি, তখন নিজের দেশই হচ্ছে নিজের বিরুদ্ধে চলে যাবে। তো সেটাই হচ্ছে কবি বলতে চাইছে। আমাদের বাড়িতে মায়েরা কি করে? আমরা যখন ভীষণভাবে হচ্ছে কি যে তাদেরকে অত্যাচার শুরু করে দিই বা তাদের কথা রাখি না, বা তাদের সঙ্গে হচ্ছে কি তারা যা বলেন সেটা ভালোর জন্য বলেন, কিন্তু সেই ভালোটাকে যখন আমরা গ্রহণ করি না, তখন হচ্ছে কি তখন তারা আমাদের ওপর রুদ্রমূর্তি ধারণ করেন। তো সেটাই হচ্ছে কবি বলতে চেয়েছেন যে তোমার স্বদেশ তাহলে মরুভূমি। কেন স্বদেশ মরুভূমি হতে যাবে? স্বদেশ তো আমার জন্মভূমি, যে জন্মভূমিতে আমি জন্মেছি, সেই স্বদেশ কেন মরুভূমি হতে যাবে? তা হতে যাবে এই কারণে যে আমি হচ্ছে কি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি করি, তাহলে আমার দেশও আমার সঙ্গে কি করবে? বিশ্বাসঘাতকতায় ফিরিয়ে দেবে। অর্থাৎ কি, আজকে আমি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে বিনিময়ে সে আমাকেও হচ্ছে কি ভালো ব্যবহার ফিরিয়ে দেবে। তো এটাই হচ্ছে কবির এই কবিতার মূল বক্তব্য বিষয়। এরপর তিনি কি বলেছেন? যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তো যে মানুষ গান গাইতে জানে না, এখানে গান গাওয়াটার অর্থটা হচ্ছে কি নিজস্ব প্রতিভা, বা গান হচ্ছে একটা যে শিল্পের অঙ্গ, একটা হচ্ছে কি শৈল্পিক মাধুর্য নিয়ে আসে গান। তাহলে শিল্পের মাধুর্য কিছু রয়েছে, শিল্পের মাধুর্য রয়েছে সঙ্গীত। তাহলে শৈল্পিক মাধুর্যের প্রকাশ ঘটে কোথায়? গানের মধ্যে, সঙ্গীতের মধ্যে। তো সেটাই বলেছে, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায়। তার মানে কি, যার প্রতিভা নেই, অর্থাৎ যে মানুষ হচ্ছে কি নিজস্ব ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যার নেই, সে কি করবে? সে দিনরাত হচ্ছে, যার সৃজনশীলতা রয়েছে, সে তার অবসর সময়ে কোনো তার প্রতিভার একটা প্রকাশ ঘটাবে, তার হচ্ছে কি তার সেই ক্রিয়েটিভিটিকে একটা সুন্দর একটা রূপ দেবে। আর যে হচ্ছে কি যে জানে না, সে কি করবে? সে হচ্ছে মানুষের বদনাম গাইবে, সে মানুষের সম্পর্কে সমালোচনা করতে বসে যাবে। তার হচ্ছে কি কারণ? কারণ হচ্ছে তার অন্য কোনো কাজ নেই। একটা কথা রয়েছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কেন বলা হয়? যে মানুষ নিজস্ব কাজে ডুবে থাকে, তার হচ্ছে কি যে মানুষ হচ্ছে কি করে, তার নিজের কাজ দিয়ে হচ্ছে অনেক মানুষের হচ্ছে সাহায্য করে, সেই মানুষটার জীবনে কোনো সেই কূটনৈতিক বা হচ্ছে কি কুপমণ্ডুক ভাবনা বা সংকীর্ণ চিন্তাধারা বা কারো হচ্ছে ক্ষতি করব, এই ধরনের চিন্তাধারা তার মনে কাজ করে না। কারণ হচ্ছে কি, সে তো হচ্ছে সারাদিন হচ্ছে তার যে কি অন্যের জন্য কাজ তৈরি করতেই ব্যস্ত। তাহলে সে কেমন করে আলাদা কারো ক্ষতি করার চিন্তা করবে? তাহলে সেটাই কবি বলেছেন, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। ঠিক আছে? তার মানে কি? তার মানে কবি বলেছেন মানুষকে কি হতে হবে? সৃজনশীল হতে হবে। অর্থাৎ কবির বক্তব্য, কবি মানুষকে কি হতে বলেছেন? কবি মানুষকে সৃজনশীল হতে বলেছে। কবি মানুষকে সৃজনশীল হতে
বোঝা যাচ্ছে যে কবি হচ্ছে মানুষকে কি হতে বলেছে, সৃজনশীল হতে বলেছেন। তাহলে এরপর দিন তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তার মানে কি, সৃজনশীল মানুষেরা সবসময় হচ্ছে কি তাদের যে কাজ, তাদের সৃষ্টির মধ্য দিয়ে মানুষের ভাবনা চিন্তাকে সবসময় বাড়ানোর চেষ্টা করে, সবসময় সেটাকে পল্লবিত করার চেষ্টা করে। তারা কি, তারা কখনো হচ্ছে বোবামন্ধ হয় না। কেন হয় না? কারণ তাদের হচ্ছে কি, তাদের মধ্যে প্রতিভা রয়েছে। আর যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে এলেই হচ্ছে কি তারা নিজস্ব সেই প্রতিভা দিয়ে কি করতে চায়, সেই সময়টার প্রতিবাদ করতে চায়। অর্থাৎ তারা, সে গান হোক, লেখালেখি হোক, ছবি আঁকা হোক, সমস্ত কিছু দিয়ে তারা একটা প্রতিবাদের একটা পরিবেশ গড়ে তোলে। এটাই হচ্ছে কবি এখানে বলতে চাইছেন। তার মানে কি, যে তুমি মানুষের হাত ধরো, সে কি করছে, সে হচ্ছে প্রতীক্ষা করছে। তার মানে কি, যে কেন প্রতীক্ষা করছে, অর্থাৎ অসহায় মানুষেরা একটু যদি হচ্ছে কি, একটু যদি সাহায্য পায় তাহলে তারা খুব খুশি হয়। অর্থাৎ তারা তাদের যে কঠিন পরিবেশ বা কঠিন পরিস্থিতি, সেটা থেকে একটু সুরাহা চায়, সেটা থেকে হচ্ছে কি একটু স্বাভাবিক হতে চায়। যে তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। আমি প্রথমেই বলেছিলাম যে মাটি আসলে এখানে কি, মাটি হচ্ছে সমাজের প্রচুর সংখ্যক অসহায় মানুষ। দেখো এখানে রয়েছে, মাটি হচ্ছে কি সমাজের প্রচুর সংখ্যক অসহায় মানুষের কথা কবি এখানে বলেছেন। তাহলে সমাজের প্রচুর সংখ্যক অসহায় মানুষকে এখানে হচ্ছে কি কবি বলেছেন। তাহলে তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তার মানে যে তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, এখানে সে কে, সে হচ্ছে সেই অসহায় মানুষ। সে কে এখানে, সে এই স্বর্ণের দ্বারা কি বোঝাচ্ছে, সে হচ্ছে কি, সে হচ্ছে অসহায় মানুষ। তাহলে সে প্রতীক্ষা করছে, কারা প্রতীক্ষা করছে, সেই অসহায় মানুষগুলি প্রতীক্ষা করছে। কাদের জন্য, যে একটু সুন্দর, একটু সুস্থ পরিবেশ পরিস্থিতির জন্য। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কারা বলতে চায় এখানে, সেই মানে সেই অসহায় মানুষ। আর তাদের হাত ধরো, এই শব্দটার সঙ্গে হচ্ছে কি, এই শব্দটার সঙ্গে হাত ধরো, এই শব্দটার সঙ্গে আরেকজন সাম্যবাদী ভাবধারার কবি সুভাষ মুখোপাধ্যায়, যাকে আমরা হচ্ছে কি পদাতিক কবি বলে জানি, সেই সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক বলে যে একটি কাব্যগ্রন্থ রয়েছে। তো সেই সুভাষ মুখোপাধ্যায়ের একটা রিপোর্টাজ ধর্মী লেখা রয়েছে, যার বইটার নাম হচ্ছে আমার বাংলা। তো সেই আমার বাংলা বইতে অনেক রিপোর্টাজ মানে প্রতিবেদনের মতন, ঠিক আছে, যে সেই প্রতিবেদনের মতো কিছু লেখা রয়েছে, যে লেখাগুলোর মধ্যে তিনি কি করেছেন, রিপোর্টাজ ধর্মী লেখার মধ্যে তিনি হচ্ছে যে পূর্ব বাংলা এবং তৎসহ হচ্ছে কি আমাদের উত্তর পূর্ব ভারত এবং হচ্ছে আমাদের যে নেপাল বা ভুটান যে বর্ডার সংলগ্ন অঞ্চল, সেই জায়গাগুলো খুব সুন্দর, এমনকি শিলিগুড়ির কথাও তিনি সেই বইতে বলেছেন। তো সেই জায়গাতে হচ্ছে কি, সেই জায়গাতে এই যে পার্বত্য বা পাহাড়ি যে হচ্ছে কি গারো, কোচ, বানাই, ডালু, মারগান, হাজং, লেপচা, এই যে হচ্ছে কি জনজাতি সম্প্রদায়ের মানুষেরা রয়েছে, তাদের হচ্ছে কি তাদের কঠিন জীবন সংগ্রামের কথা তিনি বলেছেন। তার পাশাপাশি হচ্ছে সেই বইতে হাত বাড়াও বলে একটি রিপোর্টাজ রয়েছে, সেই প্রতিবেদনের মধ্যে তিনি হচ্ছে কি এই হাত বাড়াও, কাদের দিকে হাত বাড়ানোর কথা বলেছেন, সেই সব মানুষগুলি যারা হচ্ছে কি জমিদার বা বিভিন্ন রকমের হচ্ছে কি মজুতদার, আড়তদার, এদের হচ্ছে কি শোষণের শিকার হয়ে নিজেরা হচ্ছে কি নিজেদের সংসারের জন্য দুবেলা দুমুঠো খাবার পর্যন্ত যাদের কাছে নেই, যারা হচ্ছে কি দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু হচ্ছে কি তারা নিজেদের হচ্ছে কি সামান্য খাবারটুকুও হচ্ছে নিতে পারছেন না, সেই মানুষগুলির কথাই হচ্ছে কবি এখানে বলেছেন। অর্থাৎ কি কারা প্রতীক্ষা করছে, সেই অসহায় মানুষগুলো, কারা হচ্ছে কিছু বলতে চায়, সেই অসহায় মানুষগুলির কথা কবি কান পেতে শুনতে চেয়েছেন। আশা করি তোমরা এই কবিতাকে খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের বোর্ডে যে অংশটি রয়েছে সেটা কবিতার বোঝানোর জন্য তোমরা এই ব্যাপারটিকে কপিতে এর
ভিডিও চলাকালীন একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো সেটাতে তোমাদের হচ্ছে কি কবিতার মধ্যে দেখো আমি প্রত্যেকটা শব্দের কি ইনার মিনিং কি রয়েছে সেটা আমি লিখে দিয়েছি, এতে করে তোমাদের কবিতাটি বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, এবং এটি টার্ন টুতে থাকবে এই জন্মভূমি আজ কবিতাটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, এবং এখান থেকে হচ্ছে কি যে ব্যাখ্যাধর্মী প্রশ্নও হবে, এবং তোমাদের সেই ব্যাখ্যাধর্মী প্রশ্ন লেখবার সময় এখানে যে অর্থের মানে শব্দগুলির যে ইনার মিনিং দেওয়া হয়েছে এটা তোমাদেরকে ভীষণভাবে কবিতাটি বুঝতে এবং তার ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তরগুলো পড়তে সাহায্য করবে, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সেই ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলো হয়ে যাবে। তো আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তো আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার।